শুরু করছি আজকে ক্লাস। আগের দিনের ক্লাসে আমরা কি করেছিলাম, যে ক্ষেত্র ভেক্টরটাকে আমরা দেখেছিলাম। তো ক্ষেত্র ভেক্টরে কিছু কিছু জিনিস দেখে নিই। যদি না, সরি, এই বলছি যে এটার ক্ষেত্রে, এই বস্তুটার ক্ষেত্রে তার মানে কি প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্র ক্ষেত্র ভেক্টর তার মানে কিভাবে বার করবো বলতো? ক্ষেত্র ভেক্টর তার মানে কিভাবে বার করতে হবে, তার মানে কি প্রত্যেকটা ক্ষেত্র ভেক্টর মানে কি প্রত্যেকটা ক্ষেত্র ভেক্টর কিন্তু প্রত্যেকটা যে মানে তলের হয়, প্রত্যেকটা তলের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ক্ষেত্র ভেক্টরটা বার করতে হয়। কিসের জন্য? দেখ, এই তল, উপরের তলটার ক্ষেত্রে, উপরের যেটা তল রয়েছে, এই উপরের তলের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলের মান কি হবে? ধর যদি এটা মোটামুটি উপরের তলটা যদি আমাদের বর্গাকার হয়, তাহলে বাহু স্কয়ারটাই হয়ে গেল। মান চলে আসলো আমাদের কি, বাহু স্কয়ার। এটা আমাদের কি হয়ে গেল, দিল আমাদেরকে মান দিয়ে দিল। ক্ষেত্র ভেক্টরের জন্য কি কি দরকার হয় আমাদের? মান, আর একটা কি লাগে, ও অভিমুখ লাগবে। অভিমুখ, বাহু স্কয়ার কি আমাদেরকে মান দিয়ে দিল। তাহলে অভিমুখটাকে কে দেবে? অভিমুখটা দেবে হলো কি, তলের সঙ্গে আমি কি বলেছিলাম, তলের থেকে কি হয়, লম্ব বরাবর বাইরের দিকে হয়। কিন্তু দেখ, ভিতরের দিকে কিন্তু আমি কিন্তু লম্বটা টানিনি। ভেতরের দিকে কিন্তু আমরা লম্বটাকে টানিনি, আমরা কিন্তু বাইরের দিকে টানলাম, ভেতরের দিকে আমরা কিন্তু করিনি। তার মানে কি অভিমুখ, দেখ, অভিমুখ এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, অভিমুখ কিন্তু তল থেকে বাইরের দিকে লিখলাম না, তল থেকে বাইরের দিকে লম্ব বরাবর হয়ে গেল। এটা তো এই তলের ক্ষেত্রে হলো। কেন আমি বললাম যে ক্ষেত্র ক্ষেত্র ভেক্টর কিন্তু প্রতিটা মানে এই বস্তুটার ক্ষেত্রে দেখ, আমি হচ্ছে প্রতিটা ক্ষেত্র, প্রতিটা তলের ক্ষেত্রে কিন্তু আমি কি হলো আলাদা আলাদা করে কিন্তু ক্ষেত্র ভেক্টর বার করবো। কিসের জন্য? কারণ মান আমাদের হয়তো সেম দেবে, মান আমাদের এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে হয়তো হয়তো মান সেম দেবে, কিন্তু আমাদের কি হবে, প্রতিটা ক্ষেত্রে কিন্তু অভিমুখ আমাদের চেঞ্জ হবে। কিসের জন্য চেঞ্জ কেন হবে? দেখ, আমি বলছি যে ক্ষেত্র ক্ষেত্র ভেক্টরের অভিমুখ আমি বলছি যে তল থেকে বাইরের দিকে লম্ব বরাবর। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, কিন্তু তাও কেন আলাদা হবে? কিন্তু কেন হবে? কারণ কি প্রত্যেকটা তল দেখ আলাদা আলাদা রয়েছে, আর তার যে মানে ভেক্টরটা তার মানে কি আলাদা আলাদা হবে। এই তলের ক্ষেত্রে কি হবে, এই তলের ক্ষেত্রে কিন্তু দেখ অভিমুখটা এরকম ভাবে হবে, এরকম বড় বড় হবে। এই তলের ক্ষেত্রে হবে, সামনে যেটা আছে সেটার ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে তল থেকে বাইরের দিক, বাইরের দিকে লম্ব বরাবর হবে। তো দেখ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের অভিমুখ আলাদা আলাদা আছে, তাই প্রত্যেকটা তলের ক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা আলাদা করে কিন্তু আমাদেরকে ক্ষেত্রফল ভেক্টর বার করতে হয়। ঠিক আছে? কারণ কি মান আমাদের হয়তো সমান দিচ্ছে, কিন্তু আমাদের কি অভিমুখ আমাদের আলাদা আলাদা দেবে। ঠিক আছে? এবার আমরা চলে আসি মেন জিনিসটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আমাদের তড়িৎ ফ্লাক্স। যার ইংলিশ টার্মটা কি আমরা সবাই একটু দেখে নেব। তড়িৎ ফ্লাক্স আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট। তড়িৎ ফ্লাক্সের ইংলিশ নামটা হলো ইলেকট্রিক ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স কি জিনিস আগে আমরা সেগুলো দেখে নেব, কি দ্বারা সূচিত করা হয় সেগুলো আমরা দেখে নেব, তারপরে আমরা এর যে মেন জিনিসের ব্যাখ্যা আসবো, যে কেন মানে তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞাতে আমাদেরকে কেন এরকম বলা হয়েছে, তার রাশিমালাতে কোন কোন টার্ম কেন ইউজ হয়েছে, কিসের জন্য, সমস্ত ডিটেলে আসবো। তড়িৎ ফ্লাক্স মানে কি হলো, একটা তলের মধ্যে দিয়ে, মানে একটা তল যদি এরকম একটা তল থাকে, এই একটা তল থাকলে এই তলের মধ্যে আমি কি বলছি, যে এই তলের মধ্যে দিয়ে যদি আমি কতগুলো, এই তলের মধ্যে দিয়ে কতগুলো আমি বলরেখা পাঠাতে পারবো ওই পাশে তলের ভেতর সাইডটায়, মানে ধর যদি এরকম বক্স বক্স করে যদি একটা কোনো একটা ধর ঘর হয়ে গেল, একটা ঘর ধর এরকম একটা ঘর হলো, তাই বলছি যে ধর এখানে একটা রয়েছে আমাদের, এই ক্ষেত্র বা এই তলটা রয়েছে, বা আমি কি বলবো, সেই ইসের ক্ষেত্রে ওটাই এরকম একটা ঘরের ক্ষেত্রে দেখ, আমি বলছি যে এই সামনের যে তলটা আছে সেই তলটা দিয়ে আমি কি কতগুলো বলরেখা, কতগুলো বলরেখাকে আমি পাঠাতে পারবো, এই ভেতরে, ঘরটার ভেতরে আমি পাঠাতে পারবো, সেই সংখ্যাকে কি বলা হয়, তড়িৎ ফ্লাক্স। কেন দরকার, কিসের জন্য তড়িৎ, মানে যে এই বলরেখার সংখ্যা, মানে আমি বাইরে থেকে
কতগুলো বলরেখা একটা তল দিয়ে প্রবেশ করবে তার সংখ্যাকে কি আমাদের কি বলছে, তড়িৎ ফ্লাক্স বলছে। তো এটা দরকার কিসের জন্য, আমরা কিন্তু পরবর্তীতে আমরা দেখবো যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ইউজ হচ্ছে, বা গস লতেও আমরা দেখবো এগুলোর ইউজ হচ্ছে। তো এর ব্যবহারিক প্রয়োগ কোথায় সেগুলো আমরা কিন্তু একটু পরে দেখবো, সেটা এখন আমি কিন্তু আলোচনা করছি না। তো মেন আমাদের কি, কেউ যদি কোনো কোশ্চেন করে যে তড়িৎ ফ্লাক্স কি হলো, তাহলে তোমরা এক কথায় বলে দেবো টোটাল বলরেখার সংখ্যা। এবার কেউ যদি আরেকটু ভালো করে বলতে চাই, তার মানে কি, কোন একটা তল দিয়ে আমি কতগুলো তল দিয়ে কিন্তু আমি, দেখো এই একটা তল দিয়ে কিন্তু আমি এই এই পুরো ক্ষেত্রফল যতটুকু আছে সেই ক্ষেত্রফল দিয়েই কিন্তু আমি কিন্তু ততটা পরিমাণে আমি কিন্তু বলরেখা পাঠাতে পারবো। দেখো বাইরের এই ক্ষেত্রফলের বাইরে যেগুলো থাকবে, বাইরের যে থাকবে সেই দিক দিয়ে কিন্তু আমি কিন্তু এই যে ঘরটার মধ্যে কিন্তু আমি কিন্তু বলরেখাকে প্রবেশ করাতে পারবো না, কারণ এগুলো কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে। তাই তাই বলছি যে কোনো তলের মধ্যে দিয়ে কতগুলো আমি বলরেখাকে প্রবেশ করাচ্ছি, তো সেই টোটাল সংখ্যাকে কি বলা হয় আমাদের, কি তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, এটা ধরতে পারো। ধরো এই যে যেমন পাইপ যে সে ধরো একটা ঘরকে, ধরো ঘরের ভেতরে একটা বা একটা, এটা ধরো একটা চৌবাচ্চা, তো এর মধ্যে তুমি জল দিচ্ছ, ঠিক আছে, যে কোনো একটা তলের মধ্যে দিয়ে, ধরো এখানে একটা ফুটো করেছো, সেখান থেকে তুমি একটা পাইপ সেট করে নিয়ে এই ভেতরে জল দিচ্ছ, ঠিক আছে। তো যতটা মানে যেই পরিমাণ জল ভরবে, সেই টোটাল পরিমাণ জলকে কি বলা হয়, বা এই ক্ষেত্রে কি বলা হবে, যে সেই টোটাল পরিমাণ তৈরি মানে বলরেখাকে কি বলা হয়, যে তড়িৎ ফ্লাক্স। এবার আমরা সংজ্ঞাতে চলে আসি, যে কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সূচিত করে যে তলটির মধ্যে দিয়ে অতিক্রান্ত অবিলম্ব বলরেখার সংখ্যাকে। আমি অবিলম্ব কথাটা এখনো উচ্চারণ মানে বলিনি, কিসের জন্য আমি, কারণ কারণ একটু পরে আসছি। মেন কথা কি, কোনো তলের মধ্যে দিয়ে যতগুলো তুমি বলরেখাকে পাঠাতে পারবে, যতগুলো তুমি বলরেখা পাঠাতে পারবে, সেটাই হলো সেই টোটাল পরিমাণটাই হলো আমাদের একটা তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, এবার আরেকটা সুন্দর যে সংজ্ঞাটা রয়েছে সেটা আমরা মনে রাখবো, যে তলটির মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলা হয়। আর তড়িৎ ফ্লাক্সকে কি দিয়ে প্রকাশ করা হয়, ফাই। এটাকে কি বলা হয়, ফাই। এটা হচ্ছে এই রোমান অক্ষরটাকে কি বলা হয়, ফাই। তো ফাই দিয়ে সূচিত করে তড়িৎ ফ্লাক্সকে। এটি কি স্কেলার রাশি। স্কেলার রাশি কিসের জন্য, দেখো বলছে টোটাল সংখ্যা বা টোটাল পরিমাণকে বলা হয়। তো কোনো পরিমাণ কি আমাদের শুধুমাত্র স্কেলার রাশি, এর কিন্তু দিক অভিমুখ কিছু বলছে না। ঠিক আছে, তো তড়িৎ ফ্লাক্স মানে কি, আগে পুরো এটা আমরা ক্লিয়ার করি। তড়িৎ ফ্লাক্স মানে কোনো তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। এবার কিভাবে অতিক্রান্ত করবে, সেটা হলো লম্বভাবে অতিক্রান্ত করবে। লম্বভাবে অতিক্রান্ত করলে পরে কি, সব থেকে বেশি পরিমাণ পাবো। আমি বলছি না টোটাল, তার মানে কি, টোটাল কখন পাবো, যখন আমরা সব থেকে লম্বভাবে আমরা যখন বলরেখাকে প্রবেশ করাবো, তখন আমরা সব থেকে বেশি তড়িৎ ফ্লাক্স পাবো। তার জন্য আমরা এখানে কিন্তু বলরেখার মানে লম্বভাবে উল্লেখ করা হয়েছে, কারণ একমাত্র লম্বভাবে প্রবেশ করালে পরে, লম্বভাবে দেখো এটার সঙ্গে লম্বভাবে যদি আমি প্রবেশ করাই, তাহলে মানে সেই ক্ষেত্রেই একমাত্র সব থেকে বেশি আমি তড়িৎ ফ্লাক্স বা সব থেকে বেশি জল পাবো। মানে এটা যদি একটা আমাদের, ধরো এটা যদি আমাদের একটা তল থাকে, এই তলের সঙ্গে যদি আমি একটা কোনো পাইপ এইভাবে সেট করি, তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু আমি সব থেকে ভালো পাবো। এই তলটাকে যদি আমি বেঁকিয়ে দিই, তাহলে পরে সেই ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা মানে, হ্যাঁ পাবো হয়তো, মানে অনেকটা টাইম লেগে যাবে সেই পরিমাণ পেতে। যদি ডাইরেক্ট যদি এইভাবে সেট করি, তাহলে পরে খুব তাড়াতাড়ি আমাদের, বেশি তাড়াতাড়ি আমাদের জলটা ভরে যাবে। কিন্তু আমরা যদি অন্য কোনো ভাবে যদি ক্ষেত্রফলটাকে রাখি, তাহলে পরে সেই ক্ষেত্রে কিন্তু হবে না। তাই কি বলছে, যে উম, অতিক্রান্ত অতিক্রান্ত মানে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে কি বলছে, তড়িৎ ফ্লাক্স। তার মানে কি, কোনো তলের মধ্যে দিয়ে আমি যদি লম্বভাবে বলরেখাকে পাঠাতে পারি, তাহলে পরে সেই টোটাল পরিমাণকে কি বলা হয়, তড়িৎ ফ্লাক্স বলা হয়। ঠিক আছে, এবার আর এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, ফাই দিয়ে প্রকাশ করা হয়। আর এটা কি আমাদের একটা স্কেলার রাশি। স্কেলার রাশি কিসের জন্য, কারণ এর শুধু আমাদের মানটা নিয়ে মানে কাজ করবো আমরা, মানটা যে টোটাল যে পরিমাণ আমাদের বলরেখা ঢুকবে, ঠিক আছে, তার অভিমুখ নিয়ে আমাদের কোনো দরকার নেই। তাই আমাদেরকে ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স আমাদের কি রাশি, আমাদের স্কেলার রাশি। আর একে কি দ্বারা সূচিত করা হয়, ফাই দ্বারা সূচিত করা হয়। আর তড়িৎ ফ্লাক্সের সঙ্গে কি, কোনো তলের মধ্যে দিয়ে যদি আমি লম্বভাবে লম্বভাবে বলরেখাকে যদি আমি পাঠাই,
বা লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে কি বলা হয়? তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, একদম সোজা সংখ্যা। আর কেন হলো সেটাও আমি বলে দিচ্ছি। লম্বভাবে কেন বলা হচ্ছে, কারণ লম্বভাবে যদি আমি পাঠাই, বলরেখাকে পাঠাই, তাহলে সব থেকে বেশি কোনো একটা বস্তুর মধ্যে হোক বা কোনো একটা বদ্ধতলের মধ্যে হোক, সেই বদ্ধতলের মধ্যে আমি সব থেকে বেশি আমি কিন্তু তড়িৎ পাবো, তড়িৎ বা বলরেখা পাবো। তার জন্য আমাদেরকে এখানে লম্বভাবে বলা হয়েছে যে লম্বভাবে আমাদের তলের সঙ্গে আমাদের লম্বভাবে আমাদেরকে প্রবেশ করাতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখি এই ফাইটা মানে তড়িৎ ফ্লাক্সটা, তড়িৎ ফ্লাক্সটা কার কার উপর নির্ভর করে, বা এই রাশিমালাটা কিসের কিসের উপর নির্ভর করে। ঠিক আছে, রাশিমালা বলতে হলো কি, যে এই জিনিসটা মানে কোন 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 আমাদের কি বলবো, যেমন এই রাশিমালাটা দেখে বোঝা যাচ্ছে যে যেমন ক্ষেত্রফলের উপর নির্ভর করে। আরেকটা কিসের উপর নির্ভর করবে? বলরেখা, বাইরে থেকে কতটা পরিমাণ আমরা বলরেখা পাঠাচ্ছি সেটার উপরেও নির্ভর করবে। তো রাশিমালা লিখতে গেলে পরে, রাশিমালা লিখতে গেলেও এই জিনিসগুলো মানে এই তড়িৎ ফ্লাক্স ওই ক্ষেত্রফলের সঙ্গে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, যে তারপরে আমাদের ইয়ের সঙ্গে ব্যস্ত সম্পর্ক না সরল সম্পর্ক, টোটালটা একবারে যেভাবে প্রকাশ করা হয় সেটাই হলো আমাদের রাশিমালা। ঠিক আছে, তো আমরা রাশিমালাতে চলে আসি। রাশিমালাতে দেখো, এখানে রাশিমালা ডাইরেক্ট লেখা আছে। ঠিক আছে, যে আমরা ক্ষুদ্র অংশের জন্য যদি আমরা ক্ষুদ্র অংশ মানে ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য, ধরো এত বড় একটা ক্ষেত্রফল রয়েছে, তার ছোট্ট একটা ক্ষেত্রফল ডি, এ ক্ষেত্রফলের জন্য আমরা হয়তো তড়িৎ ফ্লাক্স আমরা বার করছিলাম, তাহলে সেই ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স সমান সমান কি হয়ে যাবে? ই ইন্টু এ, ডি এর জায়গায় দেখো ডিএস লেখা আছে। ডিএস মানে কি? খুব ছোট একটা ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বলরেখাকে প্রবেশ করাতে হবে লম্বভাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে মানে ডি ডি মানে এটা মানে কি আমাদের তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স। এটা সমান সমান কি হচ্ছে? ই ডট ডিএস। ডট কেন হচ্ছে? ডট আমাদের তো কখন হয়? ডট গুণফল কখন হয়? ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে কি গুণফল দুই ধরনের, একটা হলো ডট গুণফল, একটা ডট গুণফল, আর একটা হলো আমাদের ক্রস গুণফল। ক্রস গুণফল, এটা ডট গুণফল বা স্কেলার গুণফল বলা হয়। ডট গুণফলে কি হয়? দুটো ভেক্টর গুণ হয়ে কি হয়? আমাদের একটা স্কেলার তৈরি করে। আর একটা ক্রস গুণফলে কি হয়? ক্রস গুণফলে কি হয়? ক্রস দিয়ে প্রকাশ করা হয়, এই পাশে একটা ভেক্টর থাকে আর এই পাশে একটা ভেক্টর থাকে, দুটো ভেক্টর মিলিয়ে তখন কি হয়? একটা ক্রস গুণফলে ভেক্টর তৈরি হয়। দুটো ভেক্টরের গুণফলে কি হয়? একটা ভেক্টর তৈরি হয়। কিন্তু ডট গুণফলে কি হয়? দুটো ভেক্টর মিলে দুটো ভেক্টরের গুণফলে কি হয়? আমাদের একটা স্কেলার পাবো আমরা। এখান থেকে আমরা একটা স্কেলার রাশি পাই, আর এখান থেকে আমরা কিন্তু একটা ভেক্টর রাশি পাই। ঠিক আছে, এবার তাহলে আমরা তড়িৎ ফ্লাক্সে দেখো ই ডট ডিএস দ্বারা প্রকাশ করা হয়। ই আমাদের আমাদের একটা ভেক্টর, ডিএস আমাদের একটা ভেক্টর। কিসের জন্য ডিএস একটা ভেক্টর? আমরা একটু আগেই দেখো আমরা দেখেছি আমাদের ক্ষেত্র ভেক্টর, ক্ষেত্র ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ক্ষেত্রফলকে কিভাবে আমরা ভেক্টর হিসেবে প্রকাশ করতে পারি। তো তো সেই ক্ষেত্রে দেখেছি যে ক্ষেত্রফলকে ভেক্টর হিসেবে প্রকাশ করা যাচ্ছে। তাহলে দেখো দুটো ভেক্টরের গুণফলে কিন্তু একটা আমাদের কি স্কেলার রাশি পাচ্ছি, যার নাম কি হচ্ছে? আমাদের কি তড়িৎ ফ্লাক্স। তাহলে এই ক্ষেত্রে ডট তুললে পরে কি হয় আমরা জানি? ডিএস কস থিটা একটা আসে। ঠিক আছে, আমাদের একটা কস থিটা একটা আসে। তো দেখবে এই ক্ষেত্রে কি করা হয়েছে? ই ইন্টু কস থিটাকে একসাথে নেওয়া হয়েছে আর ডিএস কে আলাদা করে রেখা হয়েছে, আর ই এনটাকে আলাদা। তো ই ই এন সমান সমান কি হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে? ই কস থিটা। ই কস থিটা কেন আসছে, কেন, আমি একটু একটু পরেই যাবে। ঠিক আছে, তার আগে তার ক্ষেত্রে আমি এবার তার আগে আমি একটা জিনিস দেখবো, সেটা হলো এটা তো এটা তো এই ছোটটার ক্ষেত্রে হলো, ছোট একটা ইসের জন্য। এবার যদি আমি পুরো পুরো এই ক্ষেত্রফলের জন্য যাই, তখন তাহলে আমাদের কি আসবে? আমাদের ডি ফাইভ কিন্তু আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে পরেই কিন্তু আমরা পেয়ে যাবো পুরোটার ক্ষেত্রে। তাহলে পুরোটার ক্ষেত্রে কি আসবে তখন? শুধুমাত্র ফাই আসবে, ক্যাপিটাল ফাই। ক্যাপিটাল ফাই কি বলছে? শুধু ফাই আসবে। ঠিক আছে, শুধু ফাই মানে কি? এই টোটাল এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে টোটাল কত বলরেখা গেছে লম্বভাবে। ঠিক আছে, তো সেটা সমান সমান দেখো এখানে একটা ইন্টিগ্রেশনের সাইন, যে সারফেস ইন্টিগ্রেশন, যেহেতু ডিএস এর সাপেক্ষে হচ্ছে, তাই সারফেস ইন্টিগ্রেশনে মানে বোঝানোর জন্য যে এই সমকলটা হলো জনমকলে একটা ক্ষেত্রফল বরাবর হবে, তার জন্য এস দেওয়া হয়েছে। তো দেখো এই ডট যদি আমি তুললে পরে কি হবে? ই ইন্টু ডিএস কস থিটা হয়ে আসবে। আমরা জানি
ই ইন্টু কস থিটা কি হচ্ছে হচ্ছে আমাদের ই এন হয়ে যায়, ই এন ইন্টু ডিএস। ই এন ইন্টু ডিএস দেখো এখানে করা আছে আমাদের ই এন ইন্টু ডিএস। সমগ্র তলের জন্য সমকলটি বোঝানো হয়, ঠিক আছে। এবার দেখো, হ্যাঁ এটা হলো ই এন, যেটা বলছিলাম যে এটা কেন হচ্ছে বা এটাকে কেন ই এন সমান সমান এই যে ই এন সমান সমান ই কস থিটা কেন লেখা হয়, এটাকে আলাদা করে আমি ই এন কেন লিখতে গেলাম? কারণ দেখবো কিছু কিছু ক্ষেত্রে দেখবো যে অনুকূলে তলটা, যে তলটা রয়েছে সেই তলটা দেখবো যে আমরা তলটার সঙ্গে দেখবো আমাদের যে বলরেখাগুলো মানে তলটা ধরো একটু হেলে রয়েছে, হেলে হেলে রইলে কিন্তু যে আমি বাইরে থেকে যে বলরেখা পাঠাচ্ছি ধরো এরকম হয়, মানে এটা রয়েছে, এটা আমাদের একটা ক্ষেত্রফল রয়েছে, এই ক্ষেত্রফলের সঙ্গে ধরো লম্বভাবে পাঠানোর কথা বলরাম বা যে বলরেখাগুলোতে, কিন্তু আমাদের দেখা যায় কিছু ক্ষেত্রে দেখালো তলটা হেলে রয়েছে, হেলে রইলে কিন্তু তার অভিমুখ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ মানে ক্ষেত্র ভেক্টরটার অভিমুখ কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গেলে পরে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করা হয় যে সেই ক্ষেত্রে আমাদেরকে তলটার সঙ্গে যাতে পুরোপুরি পুরো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বলরেখা কিন্তু প্রবেশ করলে কিন্তু তার সঙ্গে বিভিন্ন অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে দেখো, বলরেখা যদি ধরো এইভাবে যদি কি বলরেখাকে প্রবেশ করা হয় তার ক্ষেত্রে কিন্তু একটা অ্যাঙ্গেল হয়ে যাবে, অ্যাঙ্গেল হয়ে গেলে পরেই কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আর অভিলম্বভাবে প্রবেশ বা লম্বভাবে প্রবেশ করানো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি করা হয়, তলটাকে শিফট করে নেওয়া হয়। শিফট করে নিলে পরে কি হয়ে যাচ্ছে যে অনম ফলে দেখা গেলো ধরো এরকম ছিল, তলটা এরকম ছিল, তা শিফট করে নিলে পরে থিটা অ্যাঙ্গেলে শিফট করে নিলে দেখালো এরকম হয়ে যাচ্ছে, সে আগের অবস্থানে চলে আসছে, যে আমাদের আগের যে দেখালো অভিমুখটা এইদিকে হচ্ছিল, এখন দেখালো অভিমুখটা এরকম হয়ে যাচ্ছে। এর জন্যই যাতে দেখো সবসময় তো বাস্তবে তার হবে না যে সবসময় যে লম্বভাবে প্রবেশ হবে, লম্বভাবে প্রবেশ হবে, ক্ষেত্রফল তো বিভিন্ন ভাবে থাকতে পারে, তার অভিমুখও কিন্তু বিভিন্ন রকম হতে পারে। তো তার জন্য কি বিভিন্ন ক্ষেত্রে কি হয় যে এই নকলে লম্বভাবে প্রবেশ করানো যায় না, সেই ক্ষেত্রে কি হয় যে ক্ষেত্রফলটাকে শিফট করানোর জন্য আমাদেরকে এরকম cos থিটা উপাংশটা নিয়ে নিতে হয়, cos থিটা উপাংশ নিয়ে নিলে কি হয়ে যাবে, এই দেখো তো প্রাবল্যে কি হয়ে যাচ্ছে, অভিলম্ব উপাংশ হয়ে যাচ্ছে, যে 90 ডিগ্রি বরাবর উপাংশ একটা পেয়ে যাচ্ছে, তাহলে মানে 90 ডিগ্রি পেয়ে গেলে পরে কি হয়ে যাচ্ছে, আমাদের তড়িৎ ফ্লাক্সের সংখ্যা আমাদেরকে স্যাটিসফাই করে দিচ্ছে। এবার দেখো বিশেষ ক্ষেত্র, এখানটা একটা জিনিস বোঝার আছে, কখন আমি তড়িৎ ফ্লাক্স সব থেকে বেশি পাবো আর কখন আমি তড়িৎ ফ্লাক্স সব থেকে কম পাবো, বাদ বাকি জিনিস আমি কিন্তু মুছে দিচ্ছি, ঠিক আছে। আর আমি আরেকবার একটু লিখে দিচ্ছি যে তড়িৎ ফ্লাক্স, টোটাল তড়িৎ ফ্লাক্স হিসেবে আমি কিভাবে করতে পারি, আমি পড়াচ্ছি পরে করছি। টোটাল তড়িৎ, হ্যাঁ, তার মানে আমরা কি টোটাল তড়িৎ ফ্লাক্স তার মানে আমাদের কি পাচ্ছি আমি, দেখো ফাই সমান সমান ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশন ই ইন্টু ডিএস, এটা কিন্তু ডট, এটা করলে পরে আমরা কি পাচ্ছি, আমরা ই এন, ই এন ইন্টু ডিএস পাচ্ছি আমরা, এটা সমান সমান আমার আরেকটা পাচ্ছি ই ইন্টু কস থিটা ইন্টু ডিএস, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সারফেস ইন্টিগ্রেশন, যে এই সমকলটা করা হচ্ছে কি পুরো একটা ক্ষেত্রফল জুড়ে, ঠিক আছে, বা সমগ্র তলের জন্য, ঠিক আছে। এবার দেখো এখানে এখানে কি কি যে তড়িৎ ফ্লাক্সটা কিসের কিসের উপর নির্ভর করছে, দেখো তড়িৎ ফ্লাক্সটা নির্ভর করছে ই এর উপর, ডিএস এর উপর, আর একটা দেখো থিটার উপর নির্ভর করছে। এই তিনটে তিনটে জিনিসের উপর নির্ভর কেন করবে, আর আমরা এই তিনটে জিনিসের উপর নির্ভর কেন করবে বা এই রাশিমালাটা এরকম হলো কিসের জন্য, সেটা আমরা কিন্তু ডাইরেক্টলি বুঝবো, যাতে আমাদের রাশিমালাটার জন্য গেঁথে যায়, আমাদেরকে মুখস্থ না করতে হয় যে তড়িৎ ফ্লাক্স সমান সমান কি 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 ছিল জন্য মনে করছে না, ই ছিল না থিটা ছিল না কি রকম ছিল, এটার জন্য না মনে করতে হয়, ডাইরেক্টলি জন্য আমি মানে কোন একটা আমি একটা যেমন এখানে উদাহরণ দিয়ে বোঝাবো, সেই উদাহরণ থেকে উদাহরণটা মনে করলে পরেই বুঝে যাবে যে হ্যাঁ তড়িৎ ফ্লাক্সের রাশিমালাটা কি ছিল আমার, ঠিক আছে। এখানে দেখো দুটো কেস বলা হবে, একটা হলো থিটা ইকাল টু 0 ডিগ্রি ক্ষেত্রে আর একটা হলো থিটা ইকাল টু 90 ডিগ্রি ক্ষেত্রে, ঠিক আছে।
90 ডিগ্রি ক্ষেত্রে দেখো তড়িৎ ফ্লাক্স সর্বনিম্ন হচ্ছে, আর থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি ক্ষেত্রে হচ্ছে হচ্ছে সর্বাধিক। ঠিক আছে, থিটা ইকুয়াল টু এটা এবার তার মানে কিভাবে দেখো, একটা তোমার রয়েছে কি, এই তোমার একটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল রয়েছে, এই ক্ষেত্রফলের তার মানে কি অভিমুখ কি হবে, যদি অভিমুখ আমি যদি ই করি বাইরের দিকটা যদি ওইদিকে হয়, এটা কিন্তু এখন বাইরের দিক হিসাবে আমি মেনে নিচ্ছি। ঠিক আছে, তাহলে বাইরের দিক বরাবর কি হচ্ছে, লম্ব বরাবর ওই দিকে হয়েছে। এবার দেখো এই দিকটাই তোমার যদি প্রবেশ করাতে হয়, এই বড় মানে এর ভেতরে ধরো এই তল দিয়ে এর ভেতরটাই, না এটা বাইরের দিক কি করে হচ্ছে, এটা ধরো বাইরের দিক নিয়ে নিচ্ছ, সরি তাহলে মিলছে না। তুমি এই দেওয়ালটা দিয়ে, এই দেওয়ালটা দিয়ে বা এই জানলাটা দিয়ে ধরো তুমি নাম করলে টুয়েলভ ফ্ল্যাক্স এই ভেতরে এই ঘরটার ভেতরটাই এই যে গোল করে দিয়েছি, গোলটার ভিতরে তুমি প্রবেশ করাবে। তুমি এবার যে তার মানে কি এই ক্ষেত্রফলটার অভিমুখটা তার মানে কি হবে, ক্ষেত্রফলের মান কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিয়ে এলাম, বা যদি বর্গাকার হয় এই জানলা তাহলে পরে ব্যবস্থা হয়ে গেল, মান পেয়ে যাচ্ছি। আর আমাদের অভিমুখ কি হচ্ছে, বাইরের দিকে হবে, লম্ব বরাবর বাইরের দিকে। এবার দেখো আহ একটা জিনিস করি, থিটা তাহলে এইদিকেই নিয়ে নিই। ধরো বাইরের দিকটাকে তুমি ওইদিকেই ধরো, ঠিক আছে, জানলাটার বাইরের দিক ওইদিকে, কিন্তু তুমি বাইরের দিক, জানলাটার বাইরের দিক ওইদিকে, ঠিক আছে, কিন্তু তুমি ঘরেই ঢোকাচ্ছ, ঠিক আছে, সেই হিসাবে ভেবে নাও যে এটা হলো আমাদের বাইরের দিক, আর বাইরের দিক বরাবর আমাদের এই ক্ষেত্রফলের অভিমুখ রয়েছে। এবার তুমি ধরো আলাদা করে তুমি বাইরে থেকে তুমি বলরেখা পাঠাচ্ছ, এরকম ভাবে বলরেখা পাঠাচ্ছ, বলরেখা পাঠাচ্ছ, পাঠালে দেখো, পাঠালে দেখো এই যে এই দুটো ভেক্টরকে দেখো, একটা হলো ক্ষেত্র ভেক্টরের অভিমুখ, ক্ষেত্র ভেক্টরের অভিমুখ, আর একটা দেখো আমাদের বলরেখার অভিমুখ। এই দুটো নিজেদের মধ্যে কত অ্যাঙ্গেল করবে দেখো, দুটো দুটো ভেক্টর, দুটো ভেক্টর পাশা মানে দুটো ভেক্টর দেখো প্যারালাল, নিজেদের মধ্যে প্যারালাল। তো প্যারালাল এরকম হলে একটা ভেক্টরকে কিন্তু আরেকটা মানে যে কোনো জায়গায় মানে ওর মান, মানকে সেম রেখে কিন্তু আমি আর ডিরেকশনকে সেম রেখে কিন্তু আমি কি চেঞ্জ করতে পারি, জায়গা চেঞ্জ করতে পারি। তো এই ভেক্টরটাকে যদি আমি এই ভেক্টরটার উপর কিন্তু আমি স্থাপন করলে দেখবো কি, এই একটা ভেক্টর আর একটা যে ধরো এই একটা ভেক্টর দেখো এর অভিমুখটা এই দিক বরাবর রয়েছে, আর একটারও দেখো এটার অভিমুখ দেখো এই দিক বরাবর রয়েছে, দুটোরই অভিমুখ এরকম রয়েছে। দুটো ভেক্টরকে যদি আমি এরকম ভাবে একটার উপরে আরেকটা নিয়ে আসি দেখো নিজেরা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, 0 ডিগ্রি অ্যাঙ্গেল করবে না, দুটোরই অভিমুখ একই দিকে, আর দুটোই কিন্তু একে অপরের সঙ্গে প্যারালাল। তাহলে কি এই ক্ষেত্রে কিন্তু আমাদের থিটা কত হয়ে যাবে, আমাদের 0 ডিগ্রি হবে, এই ক্ষেত্রে আমাদের থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। আরেকটা দেখো, আরেকটা কেস দেখো, যদি আমাদের এই অভিমুখটা, এই অভিমুখটা, এই অভিমুখটা এইদিকে থাকে, আর আমাদের বলরেখার অভিমুখটা যদি এরকম হয়, বলরেখার অভিমুখটা যদি আমাদের এরকম হয়, সেই ক্ষেত্রে আমাদের থিটাটা কোন দিকে হবে, সেই থিটাটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে। এবার দেখো থিটার অবস্থান অনুযায়ী দেখো ক্ষেত্রফলের আবার আবার চেঞ্জ হচ্ছে, মানে কি এটা একটু ভালো করে দেখো, এখানে যে থিটাটা বলেছে, এখানে যে থিটাটা তৈরি, এখানে যে থিটাটা করা আছে সেই থিটাটা কি হচ্ছে, ক্ষেত্রফলের, ক্ষেত্রফলের অভিমুখ ও কিসের মধ্যে, বলরেখার মধ্যে আমাদের অ্যাঙ্গেল। আমি এটা লিখে দিচ্ছি দাঁড়াও। এখানে যে থিটাটা আছে সেই থিটাটা কি আছে, ক্ষেত্রফলের অভিমুখ, ফলের, এটা কিন্তু খুবই ভাইটাল একটা জিনিস, সেটা কিন্তু লিখে রাখতে পারো যে এই থিটাটা কার 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 মধ্যে, ক্ষেত্রফলের অভিমুখ ও হলো বলরেখার মধ্যে, মধ্যে। এর জন্য দেখো, দেখো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি আর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রির জন্য, 90 ডিগ্রির জন্য এখানে নীল, নীলটা আমাদের কি, আমাদের নীলটা হলো কিন্তু আমাদের ক্ষেত্রফলের অভিমুখ, আর আমাদের কি বলি নীল না, সবুজটা আমাদের ক্ষেত্রফলের অভিমুখ, আর নীলটা আমাদের কিন্তু বলরেখার অভিমুখ। এর জন্য দেখো, এর জন্য দেখো ফলে ক্ষেত্রফলটা কিন্তু আবার আলাদা আলাদা হচ্ছে। যখন আমরা, যখন আমরা থিটা ইকুয়াল টু ধরো, থিটা ইকুয়াল টু এই যে
থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রফলটা কিরকম হয়ে যাবে বলতো? 0 ডিগ্রির ক্ষেত্রে দেখো আমাদের ক্ষেত্রফলটা এরকম হয়ে যাচ্ছে, তাই নয় কি? ক্ষেত্রফলটা কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এরকম আছে, এই দেখো। কিন্তু আমাদের যখন 90 ডিগ্রি হচ্ছে, ধরো তুমি এই ডিরেকশনটাকে তুমি ফিক্স করে দিলে এখানটাই, আমি জাস্ট এটা এইভাবে বোঝাচ্ছি তো, এখানে তুমি ডিরেকশনটাকে ফিক্স করে দিলে যে তুমি যে বলরেখাকে যে পাঠাচ্ছ সেই তার দিকটাকে তুমি ফিক্স রাখবে, মানে নীল কালির দিকটা তুমি ফিক্স রাখবে, কিন্তু তুমি ক্ষেত্রফলটাকে তুমি ঘোরাতে পারো, ঠিক আছে? ঘোরালে পরে তাহলে এমন একটা পজিশন তো আসবে, এরকম একটা পজিশন, সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কোন দিকে হয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমাদের কিন্তু এই দিক হয়ে যাবে। ক্ষেত্রফল এই দিক হলে পরে দেখো তল থেকে বাইরের দিকে লম্ব বরাবর হচ্ছে অভিমুখটা, এটা আমাদের কিন্তু ডিএস হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের, এই যে আমি নীল করে দিচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু ডিএসটা আমার এই দিকে ছিল, যার জন্য আমাদেরকে কিন্তু আমাদের এই যে অভিমুখ আমরা এই দিক বরাবর পেয়েছি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অভিমুখ আমাদের কি হচ্ছে, এটা আমাদের কোন অভিমুখ, এটা আমাদের কিন্তু ক্ষেত্র ভেক্টরের অভিমুখ, ক্ষেত্র ভেক্টরের অভিমুখ। আর এটা কিন্তু আমাদের কার অভিমুখ, এটা হলো বলরেখার অভিমুখ, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দেখো, তার মানে কি দেখো, যখন আমার ক্ষেত্রফল এরকম হচ্ছে মানে এরকম হয়ে যাচ্ছে, আর বলরেখার অভিমুখ কিন্তু এইদিকে হচ্ছে, দেখো ক্ষেত্রফলটা আমার যখন এরকম, ক্ষেত্রফলের অভিমুখটা এরকম, তখন আমার বলরেখার অভিমুখ কিন্তু এরকম। আরেকটা পেন দিয়ে যদি আমি বোঝাই, আরেকটা বলরেখার অভিমুখ কিন্তু এইদিকে, দেখো জিনিসটা এরকম রয়েছে কিন্তু। ক্ষেত্রফলটা আমার এরকম, বারবার বুঝবো, ক্ষেত্রফলটা আমার ধরো এই যে এইভাবে, হ্যাঁ, ক্ষেত্রফলটা কিন্তু আমার এই যে হাতটা, তার অভিমুখটা এরকম, কিন্তু আর বলরেখার অভিমুখটা আমার এরকম। আরেকটা দেখো, আমার ক্ষেত্র ক্ষেত্রফলটা যখন আমার এরকম এরকম হবে বা এরকম হচ্ছে, দেখো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বলরেখার, দেখো দুটো কিন্তু আলাদা 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 ছিল। ক্ষেত্রফলটা যখন আমাদের এরকম এরকম হচ্ছে, দেখো তার অভিমুখটা কিন্তু এইদিকে, আবার বলরেখার অভিমুখটাও কিন্তু এইদিকে। কিন্তু আরেকটা ক্ষেত্রে দেখো, এই যে যেমন দুটো ক্ষেত্র বারবার দেখাচ্ছি, একটা ক্ষেত্রে ক্ষেত্রফলটা এরকম, তার অভিমুখটা এরকম হচ্ছে বাইরের দিকে, ঠিক আছে? আর বলরেখার অভিমুখটা হচ্ছে এই দিক বরাবর। বলরেখার অভিমুখ সর্বদা আমার যে মানে নিচ থেকে শুরু করে উপরের দিকে, ঠিক আছে, উপরের দিকে। আর আমাদের আরেকটা ক্ষেত্রে কি হচ্ছে, যে আমাদের ক্ষেত্রফলটা এরকম, তার অভিমুখটা এরকম, আর বলরেখার অভিমুখটা এরকম। তার মানে দেখো, শুধুমাত্র আমাদের কিন্তু দেখো বলরেখার অভিমুখ আমাদের নির্দিষ্ট রয়েছে, বাদ বাকি দেখো ক্ষেত্রফল ঘুরে যাওয়ার জন্য আমাদের ক্ষেত্র ভেক্টরের অভিমুখটাও কিন্তু ঘুরে যাচ্ছে। আর তার পজিশন এখানে কিন্তু থিটাটা কার সঙ্গে কার, এখানে কিন্তু থিটাটা হলো ক্ষেত্র ভেক্টরের অভিমুখের সঙ্গে কিন্তু বলরেখার অভিমুখের মধ্যে অ্যাঙ্গেল, এখানে কিন্তু থিটাটা আমাদের কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি। আর এখানে কিন্তু আমাদের থিটাটা কত, আমাদের 0 ডিগ্রি, ঠিক আছে? এখানে কিন্তু যে অ্যাঙ্গেলটা হয়েছে, দেখো দুটো প্যারালাল ভেক্টরের মধ্যে কি হচ্ছে, অ্যাঙ্গেল কিন্তু আমাদের 0 হবে, যার ডিরেকশন একই দিকে রয়েছে। তো বারবার এটা কিন্তু ভালো করে মাথায় রেখো যে অঙ্কলের ডিরেকশন অনুযায়ী। তো এবার দেখো কোন ক্ষেত্রে তুমি বেশি বেশি অঙ্কলে ফ্লাক্স তুমি প্রবেশ করাতে পারবে, ধরো যদি এই দিক বরাবর তোমার এই মানে তোমার এই জানলাটাই দেখো এখানটাই ছিল, তোমার এই জানলাটা এখানটাই ছিল, তুমি এর ভেতরটাই তুমি তড়িৎ ফ্লাক্স ঢোকাবে, কখন হবে, পুরো জানলাটাকেই তুমি যখন এরকম পাবে। এটা যদি একটু বেঁকে যায়, দেখো বেঁকে গেলে পরে কি তুমি আর পাবে, মানে দেখো জানলাটা ছিল আমার এরকম, কিন্তু একটু পরে যখন এই যে এটার আকৃতি যখন এরকম ছিল, মানে দেখো যখন জানলাটা এরকম ছিল, জানলাটা এরকম থাকা মানে জানলাটা এরকম থাকা মানে দেখো তার অভিমুখ, মানে এরকম যখন জানলা ছিল, তার অভিমুখ এরকম ছিল, মানে আহ, উম, ক্ষেত্রফলের অভিমুখটা এরকম ছিল। আবার দেখো আমাদের কি বলে, আমাদের যে বলরেখার অভিমুখ সেরকম কিন্তু একই দিকে, যখন আমাদের থিটাটা আমাদের 0 ডিগ্রি, মানে এই ছবিটার ক্ষেত্রে বলছি যখন আমাদের ক্ষেত্রফল এরকম, আমাদের বলরেখার যে কি বলছি ক্ষেত্রফলের অভিমুখ এইদিকে, আমাদের বলরেখার অভিমুখও সেম দিকে, যখন আমাদের মেনলি থিটাটা আমাদের যখন 0 ডিগ্রি, তখন দেখো সর্বাধিক ঢুকবে না, কারণ কি পুরো ক্ষেত্রফলটাই তো পাচ্ছে, দেখো পুরো ক্ষেত্রফলের মধ্যে দিয়েই তো ঢুকতে পারছে। কিন্তু আরেকটা ক্ষেত্রে দেখো বুঝে যাবে, এবার যখন আমাদের হাতটা দেখো এরকম, আগের ক্ষেত্রে এরকম ছিল পুরোটা, দেখো এই পুরো ক্ষেত্রফল দিয়ে তোমার জল ঢুকছে,
ভাবো। আর তোমার যখন ক্ষেত্রফলটাই এরকম হয়ে গেল, আর তুমি ঢুকাবে কোথায়? জলটা কিন্তু এইদিকে ঢুকছে, এইদিকে ঢুকছে, কিন্তু কিন্তু ক্ষেত্রফলটা দেখো পুরো ঘুরে গেছে। জানলাটাকে তোমার এরকম ছিল আগে, এখন কিন্তু এরকম হয়ে গেছে। জানলাটা পুরোটা আগে ক্ষেত্রফল তুমি দেখতে পাচ্ছিলে, এখন কিন্তু কিন্তু ক্ষেত্রফল দেখতে পাচ্ছ না। ক্ষেত্রফল আছে হয়তো এইদিকে পাচ্ছ, কিন্তু দেখো একদম সরু লম্বা। তুমি ভাবতে পারো একটা জিনিস, আগে ছিল জানলা এটা পুরোটা দেখো পাচ্ছ তুমি, এবার যখন এটা ঘুরে যাবে তুমি শুধু কিন্তু এইটুকু অংশ দেখতে পাবে। এবার এরকম ঘুরে গেলে জানলার দেখো, তুমি জানলার এই মুখটা দিয়ে তুমি মানে বলরেখাকে ঘরের ভেতরে প্রবেশ করাচ্ছ, কিন্তু এবার যখন ঘুরে যাবে জানলাটা, যখন ঘুরে যাবে তখন কি আর পাবে? ও তখন কি আর পাবে জানলাটা? ধরো জানলাটা এরকম ছিল, এটা এখানটা তো পুরো ফাঁকা। এবার জানলাটা যখন ঘুরে যাবে, এরকম ঘুরে যাবে, তখন কি আর মানে বলে বলরেখা কেউ ঢোকাতে চাইলেও কি ঢুকতে পারবে? ঢুকতে পারবে না কিন্তু। ভালো করে ভাবো, জানলাটা আমাদের যখন এরকম ছিল তখন আমরা কি করছি? এর অভিমুখ ধরো, এর অভিমুখ কোন দিকে ছিল? এর অভিমুখ ধরো এই যে, আহ, আমি এইভাবে দেখাই, এই অভিমুখ কিন্তু এরকম ছিল, এরকম ছিল। এবার আমি বাইরে থেকে কিন্তু এই দিক বরাবরই কিন্তু দেখালো বলরেখা পাঠাচ্ছিলাম, বলরেখা আমার ঢুকছে। এবার যখন আমার এরকম অভিমুখ হয়ে গেল, দেখো এরকম অভিমুখ হয়ে গেল, আমি কিন্তু তখন এরকম পাঠাচ্ছি। যখন আমার এরকম অভিমুখ হয়ে গেল, আমি কিন্তু এরকম পাঠাচ্ছি, তখন কিন্তু আরো হবে? ঢুকবে? ঢুকবে না, কারণ কি বাধা পেয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি থিটা আমাদের, দেখো না থিটা কি বলছে, ফাই আমাদের 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই অবস্থানটা খুব ভালো করে মনে রেখো, এই যে বিশেষ করে এই লাইনটা যে যে থিটাটা আমাদের কার কার আর কার মধ্যে, আর তার জন্য আমাদের ক্ষেত্রফলটা কিরকম দেখতে হবে। ক্ষেত্রফলটাকে ভাবতে পারলেই কিন্তু হয়ে যাবে যে যখন আমি পুরো ফেসটাকে দেখতে পাচ্ছি, তখন আমার সর্বাধিক আমাদের ফ্লাক্স, যে লিঙ্ক মানে সর্বাধিক ফ্লাক্স আমি পাঠাতে পারবো, বা সর্বাধিক আমি বলরেখাকে পাঠাতে পারবো যখন আমাদের ক্ষেত্রফল ঘুরে যাচ্ছে, এরকম ঘুরে যাচ্ছে। যখন তার ফেসটাকে আর দেখতে পাচ্ছি না, তখন কিন্তু তার মানে থিটা, তখন আমাদের কি হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে তখন। হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা ফেসটাকে দেখতে না পাওয়ার জন্য আমাদের কিন্তু কোনো ভেতরে আর তড়িৎ ফ্লাক্স মানে তলটার মধ্যে দিয়ে কিন্তু আর কোনো তড়িৎ ফ্লাক্স আমি আর ভেতরে প্রবেশ করাতে পারবো না। তার জন্য আমাদেরকে 0 হয়ে যাচ্ছে। তুমি এসব ভেবো না, ঠিক আছে? এই যে E × DS cos থিটা, দেখো একটা ভাবে তো হয় যে cos 0 ডিগ্রি কত হয়? আমাদের cos 0 ডিগ্রি কিন্তু আমাদের 1 হয়, মানটা 1 দেয় যখন 0 ডিগ্রি, তখন আমাদের মানটা 1 দেয়। তার মানে 1 দিলে পরে কি থাকবে? E আর DS থাকবে। মানে এটা তো আমাদের ক্ষেত্র মানে যে সুষম তড়িৎ ক্ষেত্র, তার জন্য এটা বেরিয়ে আসবে। আর ডিএস এর ইন্টিগ্রেশন যদি হয় পুরোটার ক্ষেত্রে, তাহলে ডিএসই বেরোবে শুধুমাত্র। তাই E × DS বেরিয়েছে যখন থিটাটা আমাদের 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান হলো 1 হচ্ছে, আর পুরো ইন্টিগ্রেশন করলে পরে আমাদের ডিএস মানে এস বেরোচ্ছে, সরি এটা এস বেরোচ্ছে। যখন 90 ডিগ্রি, তার মানে cos 90 ডিগ্রি হলো, cos 90 ডিগ্রি কত আমাদের? cos 90 ডিগ্রি আমাদের কিন্তু 0। cos 90 0 হওয়ার জন্য পুরো মানটাকে 0 করে দিচ্ছে। এটা তো একদিকে হলো, কিন্তু আমি পুরো যদি অ্যাকচুয়াল ভিজুয়াল করতে চাই, মানে কিরকম হচ্ছে, কেন 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা তো আমাদের ঠিক আছে, cos এর মান জানি আমরা, সেইভাবে বসিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু পুরোপুরি যে অ্যাকচুয়ালি কিরকম হচ্ছে, যে সত্যি কি 0 হয়ে যাচ্ছে, যে হ্যাঁ অ্যাঙ্গেলটা এরকম হলে পরে এরকম হবে, অ্যাঙ্গেলটা ওরকম হলে ওরকম হবে, যে এটা বোঝার জন্য কিন্তু আমি এই জিনিসটা আমি বললাম যে ক্ষেত্রফলের অবস্থান কেমন হবে, ক্ষেত্রফলের অভিমুখের অবস্থান কেমন হলে কেমন, মানে 0 ডিগ্রি মানে বলরেখার সঙ্গে যদি 0 ডিগ্রি করে, তখন তাহলে ক্ষেত্রফলের অবস্থানটা এরকম হওয়ার জন্য, যখন যখন 0 ডিগ্রি তখন কিন্তু পুরো ফেসটাকে পাচ্ছে, পুরো দেখো এই যে পুরো ফেসটাকে পাচ্ছে, কিন্তু যখন এরকম হয়ে যাচ্ছে কিন্তু পুরো ফেসটাকে পাচ্ছে না। না পাওয়ার জন্য কি হচ্ছে? তখন কিন্তু আর তড়িৎ ফ্লাক্স আমরা পাচ্ছি না। তো আমার মনে হয় বেটার যে এইভাবে, হ্যাঁ এইভাবে মনে রাখতেই পারো, কিন্তু এইভাবে মনে রাখলে কি রাশিমালাটাও মনে থাকবে। এবার দেখো রাশিমালাটা কেন মনে থাকবে, দেখো আমি বুঝতে পারছি যে হ্যাঁ, যে এই ক্ষেত্রে তার মানে কিসের কিসের উপর নির্ভর হচ্ছে, ই এর উপর ডিপেন্ড হবে, কারণ কি বাইরে থেকে যত আমি বলরেখা পাঠাবো ভেতরে ততই বলরেখা আমি পাবো, ঠিক আছে? আবার এটা কিসের উপর নির্ভর করছে? এটা ক্ষেত্রফলের উপর নির্ভর করবে, এস এর উপর নির্ভর করবে, আর এটা দেখো থিটার উপর নির্ভর করবে। এই তিনটে জিনিসের উপর নির্ভর করছে, সেটা তুমি বুঝতে পারছো এই পুরো উদাহরণের থেকে, যে হ্যাঁ ক্ষেত্রফলের অভিমুখ বিভিন্ন চেঞ্জ হয়ে গেলে পরে কিন্তু সেই ক্ষেত্রে ভেতরে তড়িৎ ফ্লাক্স বিভিন্ন রকম ঢুকবে। 0 ডিগ্রির জন্য সর্বাধিক হবে, আবার থিটাটা যখন 90 হবে তখন কিন্তু সর্বনিম্ন হবে।
মানটা 0 হয়ে যাবে। তার মানে থিটার উপর নির্ভর করছে, ই এর উপর নির্ভর করছে, আর ক্ষেত্রফলের উপর তো নির্ভর করছে। ক্ষেত্রফল যদি ছোট হয় তাহলে কম তড়িৎ ক্ষেত্র, মানে কম ক্ষেত্র, কম তড়িৎ ফ্লাক্স প্রবেশ করবে। আর যদি ক্ষেত্রফল বেশি হয় তাহলে পরে বেশি তড়িৎ ফ্লাক্স কিন্তু পাবো আমরা। তো এবার এবার দেখো প্রত্যেকটার সঙ্গে দেখো সরল সম্পর্ক আছে। ই এর সঙ্গে সরল সম্পর্ক, ই এর মান যদি বাড়ানো হয় তড়িৎ ফ্লাক্সের মান বাড়বে। এটা তুমি এমনি এই উদাহরণ থেকেই পাচ্ছ। ঠিক আছে, এস এর মান যদি ক্ষেত্রফলের মান যদি বাড়ানো থাকে তাহলে পরে কি আরো বেশি পাঠাতে পারবো, আর আরো ওই তল দিয়ে একই সময়ে বেশি বেশি আমরা তড়িৎ ফ্লাক্স পাবো। আবার দেখো থিটার উপর থিটার সঙ্গে সরল সম্পর্ক কিসের, যে যে থিটাটা না, থিটার সাথে পুরোপুরি সরল সম্পর্ক না, যে থিটার উপর নির্ভর কেন সেটা বোঝাচ্ছি। যে যে যখন ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলটা বা ক্ষেত্রফলের পুরো ফেসটা আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে যদি আমি যে ওই ফেসের অভিমুখ বরাবর যদি আমি বলরেখাকে পাঠিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের সর্বাধিক পাচ্ছি। আর যখন ফেসটাই যখন ঘুরে এরকম হয়ে যাবে, আর এরকম থাকছে না, ঘুরে এরকম হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বলরেখা সব থেকে নিম্ন পাচ্ছি, বা তড়িৎ ফ্লাক্স আমি সর্বনিম্ন পাচ্ছি। তো থিটার উপরেও কিন্তু একটা ডিপেন্ডেন্স রয়েছে। বাড়িতে এটা ভেবে দেখবে যে জানলাটাকে তুমি বিভিন্ন ভাবে ঘোরাও, দেখবে কোন ক্ষেত্রে তুমি বেশি বেশি জল ঢোকাতে পারবে, আর কোন ক্ষেত্রে তুমি সব থেকে কম জল ঢোকাতে পারবে, সেটা একটু ভেবে নিও। ঠিক আছে, যে জানলাটা দেখবে পুরোটা যদি আমি পুরো ফেসটাকে খুলে দিই তারপর সব থেকে বেশি জল ঢোকাতে পারবো। এবার জানলাটাকে ঘুরিয়ে দেখালো, এরকম জানলা ছিল, ঘুরিয়ে আমি এরকম করে দিলাম, মানে জানলাটাকে পুরো চেঞ্জ করে দিলাম, আর তুমি কিন্তু সেইভাবে আর জল ঢোকাতে পারবে না। ঠিক আছে, এবার দেখো এই তড়িৎ ফ্লাক্সের দেখো, তাহলে পুরোটাই মুছে দিলাম, যে হ্যাঁ পুরোটাই মুছে দিই। এবার দেখো তাহলে তড়িৎ ফ্লাক্সের একক ও মাত্রা। এসআই তে তড়িৎ ফ্লাক্সের একক হলো এত। তড়িৎ ফ্লাক্সের একক কিভাবে বার করছি দেখো, তড়িৎ ফ্লাক্স মানে কি হলো, তড়িৎ ফ্লাক্স সমান সমান হলো ই ইন্টু ডিএস, ই ইন্টু ডিএস। এখানে কিন্তু ই এর একক যদি আমি লিখি আর ডিএস এর একক যদি লিখি তাহলে আমরা কিন্তু ফাই এর একক আমরা পেয়ে যাবো। ফাই এর একক তাহলে কি হচ্ছে দেখো, আমরা ই এর একক কি পেয়েছিলাম, ই সমান সমান কি হয়, এফ বাই কিউ হয়। আর এফ সমান সমান কি হয়, নিউটন ডিভাইডেড বাই এখানে কি হবে, কুলম্ব হবে, কুলম্ব আসবে। তাহলে মানে কি নিউটন ডিভাইডেড বাই কুলম্ব, কুলম্ব আসলো। দেখো আর ডিএস এর জন্য ইনটু কি হবে, ডিএস এর জন্য কি পাবো আমরা, ক্ষেত্রফল পাবো একটা, তার মানে কি মিটার পেয়ে যাচ্ছে। ইনটু ডিএস। আচ্ছা, নিউটন পার মিটার, আচ্ছা। এবার দেখো নিউটন ইন্টু মিটার ইন্টু কুলম্ব ইনভার্স রয়েছে আমাদের। ভোল্ট সমান সমান কি হয় বলতো, ভোল্ট সমান সমান হয় হলো নিউটন ইন্টু ডিভাইডেড বাই কুলম্ব ইন্টু যদি আমরা কি করি একটা আচ্ছা দেখো এখানে কিছুই করা হয়নি, এটার একক কিন্তু পুরোপুরি এরকম, জাস্ট এটাকে আনার জন্য কিন্তু করা হয়েছে। যে ই এর একক কি, আমাদের ই এর একক, এফ এর এককটা কি হয়, এফ, নিউটন ডাইন। আচ্ছা নিউটন হয় আর ডাইন হয় এসআই তে, এসআই তে নিউটন হবে আর ডাইন হবে, আর এটাতে কুলম্ব হয়, নিউটন পার কুলম্ব। ঠিক আছে, এটা তো ঠিক আছে। এটাকে জাস্ট করার জন্য যে নিউটন ইন্টু, দেখো এখানে মিটার স্কোয়ার যে দেখতে পাচ্ছ, এটা কিসের করেছে, এখানে একটা মিটার নিয়ে নিয়েছে ইচ্ছা করে, এখানে আরেকটা মিটার চলে আসবে, দেখো এই মিটার আর এই মিটার কেটে গেলে ওরা একই হয়ে যাচ্ছে, তাহলে নিউটন ইন্টু মিটার স্কোয়ার হয়ে যাচ্ছে। আর দেখো না, তার আগে ছাড়ো 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 এই জিনিসটা, মানে একক আর মাত্রাটা আসার আগে আমি একটু এটা একটু বলে দিই তাহলে একটু হবে। ধনাত্মক তড়িৎ ফ্লাক্স মানে কি,
মানে কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে ধনাত্মক ধরা হয় যদি তড়িৎ ফ্লাক্স তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ওই তল থেকে বহির্মুখী হয়। আর একটা বলছে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স কখন হবে, যখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ওই তলে অন্তর্মুখী হবে। মানে কি কোনো তল থেকে যদি মানে ধরো এরকম কোন একটা বদ্ধ তলের মধ্যে ধরো একটা পজিটিভ চার্জ রয়েছে, সেই চার্জ থেকে তার মানে কি হবে, সেই ক্ষেত্রে কি হবে, তড়িৎ বলরেখা কি হয় বাইরের দিকে এরকম হয় না। মানচিত্র কি হয়, কোন একটা পজিটিভ চার্জ যদি কোন একটা বদ্ধ তলের মধ্যে থাকে তার মধ্যে পজিটিভ তার চার্জ থেকে কি বলরেখা বাইরের দিকে যায় না। বাইরের দিকে গেলে পরে কি এই ক্ষেত্রে যে এই যে দেখো এই তলের সঙ্গে দেখো তল থেকে দেখো বেরোচ্ছে, সেই তল থেকে সেই বলরেখা কিন্তু বেরিয়ে একটা জায়গায় প্রবেশ করছে, তার মানে কি এই ক্ষেত্রে আমি কি কি বলবো যে এই ক্ষেত্রে যে তড়িৎ ফ্লাক্স পাবো সেটা কি হবে, ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। আর নেগেটিভ যদি হয়, নেগেটিভ কোনো একটা ধরো নেগেটিভ আধান যদি তো রয়েছে, নেগেটিভ আধান কোন একটা বদ্ধতলের মধ্যে রয়েছে, বদ্ধতলের মধ্যে থাকলে পরে কিন্তু কি হচ্ছে যে এর মধ্যে কি হয় যে এর মধ্যে কি বলরেখা আসে এরকম প্রবেশ করে বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করে। প্রবেশ করলে কি হবে, এই তল থেকে দেখো তলের অন্তর্মুখী হচ্ছে না বলরেখাগুলি, যে ভেতরের দিকে যাচ্ছে, তার জন্য কি বলছে একে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স বলছে। পজিটিভ কোন একটা বদ্ধ তলের মধ্যে যদি পজিটিভ আধান থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে সেই ক্ষেত্রে বলরেখা বাইরের দিকে যাচ্ছে, যাওয়ার জন্য কি হচ্ছে তল থেকে কি হচ্ছে বহির্মুখী হচ্ছে, ফ্লাক্স গুলো তল থেকে বহির্মুখী হচ্ছে। দেখো তড়িৎ ফ্লাক্স কে যে ধনাত্মক ধরা হয় যদি তড়িৎ ক্ষেত্র প্রবল মানে ইটা দেখো তল থেকে বাইরের অভিমুখী হচ্ছে। আর এই ক্ষেত্রে ইটা কি হচ্ছে, নেগেটিভের ক্ষেত্রে কি হচ্ছে বা ঋণাত্মক তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে কি হচ্ছে যে তলে মানে ইটা তলের সঙ্গে কি হচ্ছে অন্তর্মুখী হচ্ছে। মানে একটা পজিটিভ চার্জ একটা বদ্ধতলের মধ্যে তুমি একটা পজিটিভ চার্জ আর একটা বদ্ধতলের মধ্যে তুমি নেগেটিভ চার্জ দিয়ে ভাবতে পারো যে পজিটিভ চার্জের ক্ষেত্রে কি হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কি হচ্ছে তলের সঙ্গে কি হচ্ছে বহির্মুখী হচ্ছে বাইরের দিকে যাচ্ছে। আর নেগেটিভের ক্ষেত্রে কি হচ্ছে, নেগেটিভ যখন একটা বদ্ধতলের মধ্যে নেগেটিভ চার্জ রাখছো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র প্রবলটা প্রবেশ করছে তলের সঙ্গে প্রবেশ করছে সেটা কিন্তু আমাদের অন্তর্মুখী হচ্ছে। তো এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ধনাত্মক তড়িৎ ফ্লাক্স আর ঋণাত্মক তড়িৎ ফ্লাক্সকে কিন্তু আলাদা করা যায়। যে ধনাত্মক তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের তলের সঙ্গে ই কে কি হতে হবে বহির্মুখী হতে হবে। আর ঋণাত্মক তড়িৎ ফ্লাক্সের ক্ষেত্রে কি হবে যে তলের সঙ্গে কি হবে ই এর অন্তর্মুখী হবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল ধনাত্মক তড়িৎ ফ্লাক্স আর ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। আর এর এককটা আপাতত মনে রাখো, কারণ আমার কাছে একটু গন্ডগোল লাগছে কেমন একটু। যে এর এককটা হলো নিউটন ইন্টু মিটার স্কোয়ার ইন্টু কুলম্ব ইনভার্স, যেটাকে বা ভোল্ট ইন্টু মিটার মিটার লেখা হচ্ছে। আর দেখো নিউটনের যে দেখো নিউটন যদি হয় মানে যে এফ এর মাত্রা বার করবে আর কিউ এর মাত্রা বার করবে, তাহলে আমাদের ই এর মাত্রা বেরিয়ে গেল, ই এর মাত্রা বার করলে আর এদিকে কিন্তু আমাদের ডিএস এর মাত্রা। ও আচ্ছা 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 আচ্ছা, কিসের জন্য হচ্ছে, সরি সরি সরি, আমি এটাকে শুধুমাত্র একটা দৈর্ঘ্য হিসেবে ধরছি, কিসের জন্য হচ্ছে এটা কিছুই না, এই তো নিউটন ইন্টু কুলম্ব হয়ে গেল। দেখো ই এর যে এককটা হয়ে গেল সেটা কিন্তু নিউটন পার কুলম্ব হয়ে গেল। এবার দেখো ই ইন্টু ডিএস আছে, ডিএস মানে কি আমাদের ক্ষেত্রফল, তো ভুলে গেছিলাম আমি। তাহলে কি হচ্ছে এটা সমান সমান কি হচ্ছে নিউটন পার কুলম্ব ইন্টু মিটার স্কোয়ার হয়ে যাবে। আর আমাদের কি হয় ভোল্ট কি হয়, ভি ভি সমান সমান কি লেখা যেতে পারে ই নিউটন ইন্টু মিটার পার কুলাম, এটা সমান সমান কি হচ্ছে আমাদের একটা ভোল্ট হয়ে যাচ্ছে। তাহলে নিউটন ইন্টু একটা মিটার তাহলে থেকে যাচ্ছে। আর এই ই এর মাত্রা আর ডিএস এর মাত্রা লিখলে পরেই কিন্তু আমরা তড়িৎ ফ্লাক্স এর মাত্রা আমরা পেয়ে যাব। আরেকবার বলে দিচ্ছি দেখো, আরেকবার বলে দিচ্ছি যে কি জিনিস, যে ফাই সমান সমান কি হচ্ছে আমাদের, ফাই সমান সমান ফাই সমান সমান কি হচ্ছে ই ইন্টু ডিএস হচ্ছে। তাহলে ই এর একক কি আমাদের, ই এর একক এসআই পদ্ধতিতে। ই সমান সমান আমরা কি জানি এফ ডিভাইডেড বাই কিউ হয়, তা এফ এর একক কি হয় এসআই পদ্ধতিতে নিউটন হয়, আর এসে কুলম্ব হচ্ছে। তো যে কিউ এর এসআই পদ্ধতিতে একক হলো কুলম্ব হচ্ছে। আর ডিএস মানে আমাদের কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয় আমাদের এসআই পদ্ধতিতে মিটার স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে কি ফাই আমরা কি পাচ্ছি, ফাই এর এককটা তার মানে এসআই পদ্ধতিতে কি পাচ্ছি নিউটন পার কুলম্ব ইন্টু দেখো মিটার স্কোয়ার। আমরা জানি ভোল্ট সমান সমান কি হয় নিউটন ইন্টু মিটার ডিভাইডেড বাই কুলম্ব হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে ভোল্ট ইন্টু মিটার হচ্ছে। তাহলে দুটো এককই কিন্তু আমরা মনে রাখবো, নিউটন পার কুলম্ব ইন্টু মিটার স্কোয়ার আর একটা ভোল্ট
ইন্টু মিটার। কেন কিসের জন্য? কোনো 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 অঙ্কে হয়তো ভোল্ট দিয়ে দিতে পারে, আর কোনো কোনো অঙ্কে হয়তো যে অঙ্কলে আমাদের ফোর্স বলে দিয়েছে, যে চার্জের মান বলে দিয়েছে, এরকম কিন্তু বলে দিতে পারে। ঠিক আছে। আর মাত্রা আমরা কি ই এর মাত্রা বার করব। ই এর মাত্রা আমরা বার করব কি করে? এই দেখো, এরকম করেই। এন মানে কি আমাদের ফোর্সের ই হয় কি হয়, এম এল টি টু দি পাওয়ার -2 হয়তো, কারণ বল সমান সমান কি হয়, ভর, ভর ইন্টু ত্বরণ। ত্বরণ ভর এম আসছে, ইন্টু ত্বরণ হলো এল টি টু দি পাওয়ার -2। হ্যাঁ, টি টু দি পাওয়ার -2 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই হলো আই ইন্টু টি হবে। কুলম্বে হলো আই ইন্টু টি হয়। ঠিক আছে। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এই ক্ষেত্রে এম এল টি টু দি পাওয়ার -3 ইন্টু আই টু দি পাওয়ার -1। এটা কিন্তু ই এর মাত্রা চলে আসলো, ই এর মাত্রা চলে আসলো, আর ডিএস এর মাত্রা কি হয়ে যাবে আমাদের, এল স্কোয়ার হয়ে যাবে। তার মানে কি হয়ে যাচ্ছে এখানে এম, তাহলে টোটাল ফাইভ ক্ষেত্রে কি পাচ্ছি, এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আর হলো আই টু দি পাওয়ার -1। দেখো পুরোটাই বেরিয়ে গেল। ঠিক আছে। তাহলে এই পর্যন্তই থাক ক্লাস। ধনাত্মক তড়িৎ ফ্লাক্স আর ঋণাত্মক তড়িৎ ফ্লাক্সের আইডিয়াটা মাথায় রাখবে, যে যদি তড়িৎ প্রাবল্য যদি তলের সঙ্গে অন্তর্মুখী হয় তাহলে ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স পাবো, আর যদি তলের সঙ্গে বহির্মুখী হয় তাহলে আমরা কি পাবো, ধনাত্মক তড়িৎ ফ্লাক্স পাবো। কিছুই না, একটা জিনিসের মধ্যে, একটা বদ্ধ তলের মধ্যে তুমি একটা পজিটিভ চার্জ রাখো, আর একটা আমাদের বদ্ধ তলের মধ্যে নেগেটিভ চার্জ রাখো। তো পজিটিভ চার্জ রাখলে পরে সেই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বাইরের দিকে যাবে। তাই সেই ক্ষেত্রে কি আমরা তড়িৎ এই ক্ষেত্রে যে তড়িৎ ফ্লাক্স পাবো সেই ফ্লাক্সটা কি হবে আমাদের, ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। আর এই ক্ষেত্রে যে তড়িৎ ফ্লাক্স পাবো সেটা হলো আমাদের ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। তো এই পর্যন্তই ক্লাস থাক। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল।